আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 13 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: কাটিগড়ায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, টার্গেট 50,000 লোক সমাগম। প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী কৌশিক, ডিসিএসপি। স্থানীয় বিজেপি নেতারা ব্রাত্য, কাটিগড়ায় 22 কোটির প্রকল্পের শিলান্যাস বিধায়ক কমলাক্ষের। সফট হিন্দুত্ব কার্ডে ভোটের রণকৌশল অভিজিতের। ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত যোগদানের পর এবার গোমাতার সেবায় কংগ্রেসের টিকিট প্রত্যাশী। 10 শয্যায় উন্নীত শ্রীভূমির সিভিল হাসপাতালের আইসিইউ। 4 বিধানসভার টিকিট প্রত্যাশীর নামের প্যানেল লিস্ট নিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিলেন জেলা কংগ্রেস সভাপতি। চাপান উত্তরের মধ্যে হাইলাকান্দির 2 আসনের প্রার্থী প্যানেল। এপিসিসিতে জরুরি তলব, সিদ্ধান্ত নয়, শুধু মতামত জমা দিয়েই ক্ষান্ত জেলা কংগ্রেস। উত্তরপ্রদেশে লক্ষের গণ্ডি ছাড়ালো নিখোঁজের সংখ্যা। পুলিশি নিষ্ক্রিয়তায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টের। কাজে ব্যর্থ হলে সরানো হোক জনপ্রতিনিধিদের। রাইট টু রিকল চালুর দাবি আপ সাংসদ রাঘব চাড্ডার। 85% দৃষ্টি হারিয়েছেন কারাগারে বন্দী ইমরান খান, চিকিৎসার নির্দেশ সুপ্রিম কোর্টের। ঠিকানা বদল, আজ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাজ চলবে এক্সিকিউটিভ কনক্লেভে। উচ্ছেদের পর দামছড়া সংরক্ষিত বনাঞ্চলে ফিরছে বন্যপ্রাণীরা, দাবি বন বিভাগের। মানুষ এবার পরিবর্তন চান, ভোট দেবেন কংগ্রেসকেই, বললেন ডিকে শিবকুমার। বিদ্যুৎ চুরির অভিযোগে গ্রেফতার শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ডলুতে। আমরা লাশ চাই না, জীবিত রাজেশকে চাই, প্রতিবাদ চা বাগানে। গৌরবদের বিরুদ্ধে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা, 9 মার্চ হাজিরার নির্দেশ। মুখ্যমন্ত্রীর 500 কোটির মানহানি মামলা। এবং সর্বশেষ খবরটি হল, তেহরানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। উদ্বেগ বাড়ল উপগ্রহ চিত্রে। মিডনাইট হ্যামার অভিযানের হুমকি মার্কিন প্রেসিডেন্টের। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রথমবার দেশের কোনো স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন কাটিগড়ায়। 21 ফেব্রুয়ারি ভারত বাংলা সীমান্ত গ্রাম নাতানপুরে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম নামের এক অনুষ্ঠানে অংশ নিতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাছাড়ের জেলা আয়ুক্ত, পুলিশ সুপার সহ স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন মন্ত্রী কৌশিক রায়। ভোটের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর এই অনুষ্ঠানকে সঠিকভাবে কাজে লাগাতে চাইছে গেরুয়া দল। টার্গেট 50,000 লোকের উপস্থিতি। আন্তর্জাতিক সীমান্তের গ্রামগুলোতে বসবাসের জন্য জনগণের মধ্যে উৎসাহ তৈরি করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের এক অভিলাষী প্রোগ্রাম হচ্ছে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম। বিভিন্ন সীমান্ত গ্রামকে চিহ্নিত করে সড়ক যোগাযোগ, গ্রামীণ অবকাঠামো, স্বাস্থ্য সুবিধা, শিক্ষা অবকাঠামো, নবায়নযোগ্য শক্তিসহ শক্তির টেলিযোগাযোগ সংযোগ প্রদানের মাধ্যমে গ্রামগুলোকে পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি এবং কৃষি উদ্যান পালন, ঔষধি গাছ, ভেষজ চাষ ইত্যাদি সহ সমবায় সমিতির উন্নয়নের মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করাই লক্ষ্য। কাছাড় জেলায় ভাইব্রেন্ট ভিলেজ হিসেবে চিহ্নিত হয়েছে কাটিগড়ার ভারত বাংলা সীমান্ত গ্রাম নাতানপুর। 21 ফেব্রুয়ারি ওই গ্রামেই আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরবর্তী খবরটি হলো, আসন্ন আসাম বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হবে, কারণ রাজ্যের মানুষ নেতৃত্বের পরিবর্তন চাইছেন। নতুন দিল্লিতে এআইসিসির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি জানান, আসামের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শিবকুমার এদিন বলেন, আমরা আসামের নির্বাচন নিয়ে আলোচনা করেছি, কারণ এ রাজ্যের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসামে বড় পরিবর্তন আসতে চলেছে। রাজ্যের মানুষ নতুন নেতৃত্বের সঙ্গে একটি নতুন সরকার চান। আমরা আত্মবিশ্বাসী, আসামের মানুষ কংগ্রেসকেই ভোট দেবেন, কারণ আমরা জাতীয় স্বার্থ রক্ষা করেছি। সেখানে আমরা আমাদের নির্বাচনী প্রক্রিয়া শুরু করে দিয়েছি। কংগ্রেস নেতা তথা আসামের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ভূপেশ বাঘেলও জানান, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার জনগণকে ব্যর্থ করেছে। এখন আসামের মানুষ পরিবর্তন চান। হিমন্ত বিশ্ব শর্মা সরকারের সময় যেভাবে লুটপাট চলছে তা আসামের মানুষ মেনে নিচ্ছেন না।
আসামে কংগ্রেস সরকার গঠন হতে চলেছে। পরবর্তী খবরটি হলো বিদ্যুৎ চুরির অভিযোগে গ্রেফতার হওয়া বড়খোলার ডলু চা বাগানের এক শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গত মঙ্গলবার সকালে ডলু চা বাগানের রাজেশ মির্দা নামের চা শ্রমিককে বড়খোলা পুলিশ ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। আদালত তাকে হাজতে পাঠায়, কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ পুলিশ রাজেশের মৃতদেহ নিয়ে আসে। তখন ডলু বাগানের চা শ্রমিকরা রাজেশের মৃতদেহ সমঝে নেননি। তারা সাফ জানিয়ে দেন, আমরা রাজেশের লাশ চাই না, জীবিত রাজেশকে চাই। শ্রমিকদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠে বাগান। খবর পেয়ে শিলচর সদর সার্কেল ম্যাজিস্ট্রেট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে চা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলেও তারা মানেননি। শ্রমিকরা সাফ জানিয়ে দেন, আমরা কোনো অবস্থাতে রাজেশের মৃতদেহ সমঝে নেব না। এ ব্যাপারে বড়খোলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরিকে জিজ্ঞেস করলে তিনি জানান, মঙ্গলবার আদালতের নোটিশে রাজেশকে বড়খোলা পুলিশ গ্রেফতার করে শিলচর আদালতে প্রেরণ করেছিল। আদালত তাকে হাজতে পাঠায়। এরপর তার মৃতদেহ নিয়ে এলে রাজেশের পরিবার মৃতদেহ সমঝে নেয়নি। ফলে এই খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ওসি। পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে কংগ্রেস নেতা গৌরব গগৈ, ভূপেশ বাগেল ও জিতেন্দ্র সিংহের উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করল গৌহাটির দেওয়ানি আদালত। মুখ্যমন্ত্রীর দায়ের করা 500 কোটি টাকার মানহানির মামলার প্রেক্ষিতে ওই নির্দেশ দেয় আদালত। অভিযুক্তদের 9 মার্চ ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে বলা হয়েছে। সিভিল জজ নং 1 নয়নজ্যোতি শর্মা বুধবার আবেদনকারীর আইনজীবীর বক্তব্য শোনার পর এড ইন্টারিম ইনজাংশন জারি করেন। নির্দেশে বলা হয়েছে, অভিযুক্তরা আদালতে হাজির না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো অপমানজনক বা মানহানিকর বক্তব্য বা উপাদান তৈরি, প্রকাশ, প্রচার বা প্রচারণা করতে পারবেন না। একই সঙ্গে একটি অসমীয়া দৈনিক সংবাদপত্রের কর্ণধার, প্রকাশক ও স্টাফ রিপোর্টারের বিরুদ্ধেও নোটিশ জারি করা হয়েছে। আদেশে বিচারক উল্লেখ করেন, এই মুহূর্তে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা না দিলে ন্যায় বিচারের উদ্দেশ্য ব্যর্থ হতে পারে এবং একই বিষয়ে একাধিক মামলার সম্ভাবনা তৈরি হতে পারে। পরবর্তী শুনানির জন্য 9 মার্চ তারিখ ধার্য করা হয়েছে। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলার দামছড়া ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চল থেকে এখন আসছে সুখবর। বন বিভাগের উচ্ছেদ অভিযানের পর জঙ্গলে দেখা মিলছে বানর সহ বিভিন্ন বন্যপ্রাণী ও বিরল পাখির। দীর্ঘদিন ধরে অবৈধ দখলের ফলে জঙ্গলের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল। এখন ধীরে ধীরে সেই পরিবেশ ফিরে আসছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, 2 ও 3 ফেব্রুয়ারি সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখলদারদের ঘরবাড়ি ভেঙে উচ্ছেদ করা হয়। এরপর 4 ও 5 ফেব্রুয়ারি প্রায় 9 লক্ষ সুপারি গাছ কেটে সারানো হয়, যেগুলি অবৈধভাবে লাগানো হয়েছিল। এই অভিযানের পর দামছড়া ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চল সম্পূর্ণভাবে দখলমুক্ত হয়েছে বলে জানানো হয়েছে। উচ্ছেদের আগে দীর্ঘদিন ধরে জঙ্গলের ভিতরে একাধিক অবৈধ বসতি গড়ে উঠেছিল। এর ফলে বন্যপ্রাণীরা এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বানর এবং অন্যান্য বন্যপ্রাণীদের আবার মুক্তভাবে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। সেই দৃশ্যের ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার এক্স হ্যান্ডেলে এই ছবি ও ভিডিও শেয়ার করে উচ্ছেদ অভিযানের সাফল্যের কথা তুলে ধরেছেন। পরবর্তী খবরটি হলো, কাজে ব্যর্থ হলে সরানো হোক জনপ্রতিনিধিদের, রাইট টু রিকল চালুর দাবি আপ সাংসদ রাঘব চাড্ডার। সাংসদ বা বিধায়ক নির্বাচনের পর 5 বছর অপেক্ষা না করে তাদের কাজের ভিত্তিতে মাঝপথেই সরানোর সুযোগ থাকা উচিত, এই দাবি তুললেন আপ সাংসদ রাঘব চাড্ডা। রাজ্যসভায় তিনি রাইট টু রিকল চালুর পক্ষে সওয়াল করে বলেন, এটি কার্যকর হলে গণতন্ত্রকে আরও জবাবদিহির আওতায় আনা হবে। রাঘবের বক্তব্য, বর্তমানে ভোটারদের হাতে নির্বাচিত প্রতিনিধিদের কাজের মূল্যায়নের সরাসরি কোনো উপায় নেই। পরবর্তী নির্বাচনের আগে তাদের সরানোর সুযোগও নেই। তার মতে এতে দায়িত্ব জ্ঞানহীনতা বাড়ে। ভোটের আগে নেতারা জনতার কাছে যান, কিন্তু ভোটের পরে সাধারণ মানুষকে তাদের পিছনে ঘুরতে হয়। দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক বাস্তবতায় 5 বছরের নিরবিচ্ছিন্ন মেয়াদ অনেক দীর্ঘ বলেও দাবি তার। উল্লেখ্য, রাইট টু রিকল ব্যবস্থায় কোনো নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে তার এলাকার নির্দিষ্ট শতাংশ ভোটার স্বাক্ষর সংগ্রহ করে প্রত্যাহারের দাবি তুলতে পারেন। প্রয়োজনীয় সংখ্যক সমর্থন মিললে রিকল নির্বাচন হয়।
সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোটার পদচ্যুতির পক্ষে রায় দিলে সংশ্লিষ্ট প্রতিনিধিকে পদ ছাড়তে হয়। ভারতের জাতীয় স্তরে এই ব্যবস্থা নেই। তবে রাঘবের দাবি, কয়েকটি রাজ্যে পঞ্চায়েত ও পৌরসভা স্তরে সীমিত পরিসরে এই বিধান রয়েছে। পাশাপাশি আমেরিকা, সুইজারল্যান্ড, কানাডা, ভেনেজুয়েলার মতো দেশেও বিভিন্ন স্তরে রাইট টু রিকলের বিধান আছে বলে উল্লেখ করেন তিনি। পরবর্তী খবরটি হল, উত্তরপ্রদেশে গত 2 বছরে 1 লক্ষেরও বেশি নিখোঁজ ডায়েরি নথিভুক্ত হলেও অধিকাংশ ক্ষেত্রে তদন্তই শুরু হয়নি। এই তথ্য সামনে আসতেই কড়া অবস্থান নিল এলাহাবাদ হাইকোর্ট। বিষয়টিকে বৃহত্তর জনস্বার্থের সঙ্গে যুক্ত বলে মনে করে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রিট গ্রহণ করেছে। গত সপ্তাহে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ও পুলিশের ডিজিকে সমন পাঠানো হয়েছে। বিচারপতি রঞ্জন রায় ও বিচারপতি A.K. চৌধুরীর ডিভিশন বেঞ্চ তাদের হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে। বর্তমানে নথিভুক্ত নিখোঁজ মামলাগুলির তদন্ত কতদূর এগিয়েছে, তদন্তের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর রয়েছে কিনা এবং সামগ্রিক ব্যবস্থাপনা কীভাবে চলছে, এসব বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে আদালত। একটি ফৌজদারি রিট পিটিশনের শুনানি থেকে এই বিষয়টি সামনে আসে। পিটিশনকারীর অভিযোগ, তার ছেলে 2024 সালের জুলাই থেকে নিখোঁজ। অভিযোগ জানানো হলেও পুলিশ কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। সেই শুনানির সময় সরকার পক্ষ জানায় 2024 সালের 1 জানুয়ারি থেকে 2026 সালের 18 জানুয়ারি পর্যন্ত মোট 1,08,300টি নিখোঁজ ডায়েরি হয়েছে। এর মধ্যে মাত্র 9,700টি ক্ষেত্র অনুসন্ধান শুরু হয়েছে, অর্থাৎ প্রায় 90% ক্ষেত্রে তদন্ত এগোয়নি। এই পরিসংখ্যানকে উদ্বেগজনক বলে মন্তব্য করে আদালত জানায়, নিখোঁজদের খুঁজে পুলিশের গাফিলতির ইঙ্গিত মিলছে। কোনো নির্দিষ্ট SOP আছে কিনা তা জানতে চেয়ে প্রয়োজন হলে অবিলম্বে তা প্রণয়নের নির্দেশও দেয় বেঞ্চ। আদালতের স্পষ্ট বক্তব্য, নিখোঁজ ডায়েরি দায়ের হওয়ার পর কোনো মামলাই যেন অযত্নে পড়ে না থাকে। পরবর্তী শুনানি 23 মার্চ। সেদিন ডিজিপি ও অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকতে বলা হয়েছে। পরবর্তী খবরটি হল, তেহরানের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, উদ্বেগ বাড়ল উপগ্রহ চিত্রে। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের টানাপোড়েনের আবহে নতুন করে জল্পনা ছড়িয়েছে কয়েকটি উপগ্রহ চিত্র। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে কাতার ও জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে উল্লেখযোগ্য সরঞ্জাম ও বিমান মোতায়েনের ইঙ্গিত মিলেছে। এতে প্রশ্ন উঠছে, সম্ভাব্য সামরিক পরিস্থিতির জন্য কি প্রস্তুতি বাড়াচ্ছে ওয়াশিংটন? কাতারের আল উদেদ বিমান ঘাঁটি, যা ওই অঞ্চলে আমেরিকার অন্যতম বড় সামরিক কেন্দ্র, সেখানে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে বিমান ও প্রতিরক্ষা সরঞ্জামের সংখ্যা বেড়েছে বলে ছবিতে দেখা যাচ্ছে। জর্ডানের মুহাফাক বিমান ঘাঁটিতেও মার্কিন উপস্থিতি বেড়েছে বলে দাবি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে। জানুয়ারির ছবিতে এ ধরনের মোতায়েন ছিল না বলে জানা যাচ্ছে, যদিও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী আগেই জানিয়েছে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালানোর অনুমতি দেওয়া হবে না। তবু অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির ইঙ্গিত নতুন করে কূটনৈতিক ও সামরিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে গাজায় সংঘর্ষ বিরতির পর ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার হোয়াইট হাউসে তাদের বৈঠকে মূলত ইরানের পরমাণু কর্মসূচি ও পশ্চিম এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা বন্ধ হচ্ছে না বলে বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, কূটনৈতিক পথে সমাধান না মিললে কড়া পদক্ষেপ নিতেও পিছপা হবে না আমেরিকা। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আলোচনা ফলপ্রসূ হলেও নির্দিষ্ট সমঝোতায় পৌঁছানো যায়নি। তবে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি স্পষ্ট অবস্থান নিয়েছেন। তার কথায় চুক্তির সম্ভাবনা আছে কিনা তা যাচাই করতেই এই আলোচনা অব্যাহত থাকবে। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, আলোচনায় ফল না এলে বিকল্প পথ খোলা থাকবে। এর আগে ইরানে মিডনাইট হ্যামার নামে অভিযানের কথা উল্লেখ করে তিনি ফের কড়া বার্তা দিয়েছেন তেহরানকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।